আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আর আরও একটা ট্র্যাক ড্রাইভারের সাদামাঠা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগটা শুরু হচ্ছে ঠাকুরগাঁ থেকে। আর এই বছরে প্রথমবার ভুট্টা লোড করতেছি। আলু নিতে চাইছিলাম, কাঁচামাল ছিল কুমড়া, সেগুলো নিয়ে আসলে এটার কারণ ছিল ঈদের সময় গাড়ি চাপ ছিল, সব গাড়ি চলে যাচ্ছিল ঢাকার উদ্দেশ্যে, রাস্তায় জাম পড়তেছে, কাঁচামাল নিলে একটু চাপ পড়ে যাবে, এই জন্য আর কাঁচামালটা নিই নাই। দেখতেছি ভুট্টা হচ্ছে, ভুট্টা নিয়ে আস্তে ধীরে যাব ঠান্ডা মাথায়। আর ভোলাতে গেলে ভোলার থেকেও টিপ আছে, ভোলার মার্কেট আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে, সেই উদ্দেশ্য করে যাচ্ছি। তো আজকের এই ট্রিপে, এই সফরে ঠাকুরগাঁ থেকে ভোলা পর্যন্ত কত কিলো রাস্তা হয়, লোড আনলোড সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলার পথে আরও অনেক গল্প হবে, রাস্তার পরিবেশ দেখাবো, সুবিধা অসুবিধা দেখাবো, সেগুলো আপনাদের কাছে শেয়ার করব। আর আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই মতামত কমেন্ট করে জানাবেন। আর ভুট্টা লোড করতেছি, অবশ্যই ভালো একটা সফর হবে। আর সফরটা যদি বড় হয়ে যায়, অবশ্যই 2-3 দিনের সফর, সেগুলো অবশ্যই শেয়ার করব। আপনারা দেখবেন শেষ পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আন্তরিকভাবে দুঃখিত এজন্যই যে আসলে যখন ভিডিওগুলো করেছিলাম তখন কোনো একটা ভুলবশত কারণবশত আমার রেকর্ডিংগুলো হয়নি, শুধু ভিডিওটা আসছে, রেকর্ডারটা অফ হয়ে গেছিলো, হয়তো চাপ লেগে কিংবা ভুলবশত, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। শুরু থেকে আরও ভালোভাবে ভয়েসগুলো থাকলে আপনাদের কাছে ভালো লাগতো, কিন্তু আসলে মিসিং হয়ে গেছে, কিছু মনে করবেন না। ইনশাল্লাহ পরের সফরে আবার চেষ্টা করব। তো ঠাকুরগাঁ থেকে যখন বের হয়ে যাচ্ছিলাম আমরা, তখনকার পরিবেশটা ছিল একটু অন্যরকম। বৃষ্টি হয়েছে কতক্ষণ আগে, আমি ফোনে শুনতে পেলাম ভাই বন্ধুর কাছ থেকে যে বরিশাল বিভাগ, খুলনা বিভাগে প্রচুর বৃষ্টি হচ্ছে। তবে ঠাকুরগাঁ থেকেও কিছু কিছু বৃষ্টি হচ্ছিল, রাস্তা দেখেই বুঝতে পারতেছেন আপনারা। আর রাস্তার পরিবেশটা অসাধারণ, অনেক ভালো লাগতেছিল। অনেক দিন পর ঠাকুরগাঁ থেকে যাচ্ছি ভোলাতে। শেষবার ভোলাতে যখন গেছিলাম সেটা ছিল জয়পুরহাট থেকে আলু নিয়ে আমি এবং রাইসুল দুজন একসাথে। সেই সফরের ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আশা করি সেই সফরটাও আপনার কাছে ভালো লেগেছিল। আর এবং আজকের এই সফরটা বড় হয়ে গেছে, ভিডিও করতে করতে অনেক লম্বা হয়ে গেছিলো, যেহেতু 3 দিন লেগে গেছিলো আমাদের সফরটা শেষ করতে। লোড দিয়ে 4 দিন, লোড আনলোড দিয়ে 4 দিন লেগে গেছিলো। তো সব মিলে ভিডিওটা বড় হয়ে গেছে, আপনারা কিছু মনে করবেন না, ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওর পার্ট যদি 2টা করতাম তাহলে এত ভালো লাগতো না, তার কারণ পার্ট 2টা হয়ে গেলে আসলে গল্পটা সুন্দর হয় না। প্রথম থেকে শেষ পর্যন্ত একসাথে দেখলে আসলে একটা বোঝাপড়ার একটা বিষয় আছে, দেখতে ভালো লাগে, বুঝতে ভালো লাগে। সেই জন্যই আর ভুল করলাম না, সঠিক করলাম। যেহেতু আগের সফরে একটা ভিডিও আমি দিয়েছিলাম রংপুর থেকে 2য় পার্ট করে, তো দেখছি যে ভিডিওগুলো মানুষ দেখছিল কম। আমার মনে হয় 2 পার্ট করার কারণে। তো 1 পার্ট করলে ভালো হয় না, 2 পার্ট করলে ভালো হয়। ভিডিওটা হয়তো বা অনেক বড় হয়ে যাচ্ছে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর এই সফরে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর রাস্তার পরিবেশগুলো, ঠাকুরগাঁ থেকে দিনাজপুর মহাসড়কে আসি, কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আর অনেকেই আছেন, অনেক ভাই বন্ধু যারা এই এলাকায় বাড়ি, আমাকে মেসেজ করেন, কমেন্ট করেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ একদিন কোনো একভাবে এই মহাসড়কে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। তো সবাই সাথে থাকবেন এই সফরের শেষ পর্যন্ত। আগামী সামনের দিকে যে রাস্তাগুলো আছে, সফরগুলো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই জবটা ছিল বিরামপুর পার হয়ে এসে একটা ব্রিজের কাজ করতেছে, প্রত্যেক চালক ভাইয়ের কাছে পরিচিত। সেই ব্রিজে বেশ 1-1.5 ঘন্টার মতো একটা জ্যামে ছিলাম। আলহামদুলিল্লাহ জ্যামটা পার হয়ে গেছি। আর হ্যাঁ, অনেকে হয়তো ভাবতে পারেন কি রে ভাই, ভাড়ার কথা উল্লেখ করেনি। আসলে প্রথমের ভিডিওর এগুলো রেকর্ডিং হয়নি, আমি আপনাদের আগেই বলছিলাম। তো ভিডিওতে বলবো যে হচ্ছে কত টাকা করে ভাড়া পাইছি, সেগুলো জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই ভিডিওর ভিতরে আমি আলোচনা করব যে কত টাকা করে ভাড়া পেলাম, কত টাকা ভাড়ায় আমরা যাচ্ছি ভুট্টা নিয়ে ভোলাতে, সেগুলো সব কিছু শেয়ার করবো। আর জাম পার হয়ে গেছি, আর একটা জাম সামনে আছে, আমাদের জন্য হয়তো অপেক্ষা করতেছি, কী অবস্থা জানি না, সেগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে ভাদুরিয়া মডেল স্কুল, ওইখানে দেখতে পাচ্ছি। যে ভাদুরিয়া বাজার এসে দাঁড়াইলাম, যে বিরামপুর পার হয়ে এসে ওই যে ব্রিজটার কাজ চলতেছে, বেশ অনেকক্ষণ দীর্ঘক্ষণ ওখানে জ্যামে ছিলাম, যাবদ্দনে বেশ অনেকক্ষণ ওখানে জ্যামে ছিলাম। তো ওখানে এসে জ্যামে বসে একটা ভাব ছেড়ে দিল, ফুল ঠান্ডা হলো না। এবছর চালানোটা বিপজ্জনক, যেহেতু আর এখানে সুন্দর বাতাস আছে। দাঁড়ায় গেলাম, 1 কাপ চা খেয়ে আবার গাড়িটা আন দেবো, টায়ারটা ঠান্ডা হয়ে যাবে। ওখানে যতটুকু ঠান্ডা হয়েছে ওই ঠান্ডাতে যাওয়া মানে বিপজ্জনক, ওই গরমটাই ক্ষতি। একটু বাতাস লাগুক, ঠান্ডা হয়ে যাক, তারপর আবার গাড়ি ছাড়বো ইনশাল্লাহ। আমরা
ভাদুরিয়া বাজারে, হয়তো আধা ঘন্টা তাহলে এটা ঠান্ডা হয়ে যাবে। ততক্ষণ ওপাশে সেই চায়ের দোকান আছে, ওখান থেকে চা খেয়ে আসি। চা খেয়ে এসে গাড়িটা টান দেয়, শরীরটা ভালো লাগতেছে না। গতকাল রাতে খুব একটা ভালো ঘুম হয়নি। আর রানিং গাড়ি মার্কেটে উঠাই দিয়ে ফুল, বাম পাশে মার্কেটে উঠাই দিয়ে, মার্কেটে ফুল উঠাই দে। রানিং গাড়ি বাতাস লাগবে, দ্রুত ঠান্ডা হয়ে যাবে। হেভি সুন্দর বাতাস লাগতেছে রানিং গাড়ি, দ্রুতই ঠান্ডা হয়ে যাবে। উঠাই দে, ফুল উঠাই দে, মোবাইল দে আমার কাছে। রাত যখন 1টার বেশি বাজে, তখন আমি নিরিবিলি বসে বসে এই সফর শেষ করে ভিডিওটা এডিট করতেছিলাম। তখনই আমার এক কাছের ভাই বন্ধু ফোন করলো যে তার মামলা দিচ্ছে চুপনগর থেকে। তারা 3-4 গাড়ি ভোমরা থেকে ভুসি লোড করে পাবনার উদ্দেশ্যে যাচ্ছিল। চুপনগর যে হোটেলগুলো আছে সেই হোটেলগুলোর সামনে গাড়ি রেখে খাওয়া দাওয়া করার জন্য দাঁড়াইছিল। তো এসে এখানে যে 3-4টা গাড়ি দাঁড়িয়েছিল, প্রত্যেককেই নো পার্কিংয়ের জন্য 3000 টাকা করে মামলা দিল। আমাকে ফোন করে বলল যে ভাই কীভাবে গাড়ি ঘোড়া চালাবো। তা আসলে আমার কথাটা হলো এখানে যে এই যে মহাসড়কগুলো, প্রধান সড়কগুলো আছে, আমাদেরকে যে এই যে নো পার্কিংয়ের মামলা দিচ্ছেন, এটা মালিক মহাজন একটা ড্রাইভারকে, আমাদের এই প্রধান সড়কগুলোর পাশে কোথাও আপনাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কয়টা পার্কিংয়ের ব্যবস্থা করা আছে যে গাড়িগুলো যে ওখানে বিশ্রাম নেবে, গাড়িটা চেক করবে, টায়ারগুলো ঠান্ডা করবে, এমন ব্যবস্থা কয়টা আছে? সেই ব্যবস্থা নাই, অথচ আইন আছে যে নো পার্কিংয়ের মামলা দিবেন। এটা তো আসলে গ্রহণযোগ্য হয় না, এটা আসলে কষ্টদায়ক। কিন্তু কোনো সমাধান আমার জানা নেই। শুনেও খারাপ লাগলো যে এই রাত এখন 1টার বেশি বাজে, তখন নো পার্কিংয়ের মামলা দিল রাস্তার উপরে, প্রধান সড়কের উপর গাড়ি রাখছে সেই জন্য। এটা আসলে গ্রহণযোগ্য না, মেনে নেওয়ার মতো না, খুবই কষ্টদায়ক। কিন্তু কেন আমি জানি না এরকমটা হয়। এরকম মামলা আমিও খাইছিলাম আগে, হেডলাইটের মামলা খাইছি রাত 2টার সময়, না আনিসুর ছিল সেই সময়, 6000 টাকার মামলা খাইছিলাম। এগুলো আসলে খুবই কষ্টদায়ক। কথা বললে আরও অনেক কথা চলে আসে, কিন্তু আসলে খারাপ লাগে যে এগুলো তো হলো না। আসলে এটা আসলে খুব কষ্টদায়ক, মানে আবেগ চলে আসে, খারাপ লাগে মাঝে মাঝে যে আসলে এই রাত 1টার সময় নো পার্কিংয়ের মামলা রাস্তার উপরে। আমাদের পার্কিংয়ের জায়গা নাই কেন তাহলে? এই কথাগুলো বলার মতো আমাদের পক্ষে কোনো মানুষ নাই। খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আমাদের এই মোটর সেক্টরটা আসলে খুবই অবহেলিত, খুবই অবহেলিত। জানি না কি সমাধান আছে, ভুল বললাম না সঠিক বললাম জানি না। অবশ্যই যারা আমার ভিডিওটা দেখতেছেন, এই ব্লগটা দেখতেছেন, অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। আসলে একজন ট্রাক ড্রাইভার হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে আমি আমার মনের কথাগুলো প্রকাশ করলাম। আসসালামু আলাইকুম, শুভ বিকাল। সকালবেলা পরিবেশগুলো দেখাইতে পারিনি, এত ঘুম লাগতেছিল। এই নন্দীগ্রামের আগে এসে এখানে সাইড করে দিয়েছিলাম। মানে আর কি বলবো, ভোরের টাইমে এত ঘুম লাগতেছিল, গাড়ি চালানোর মতো না। পরে এখানে পাম্পে সাইড করে দিয়েছিলাম, সারাদিন এখানে ঘুমাইছি। এখন গাড়ি ছাড়বো ইনশাল্লাহ। তো হাইওয়ে সামনে বসে আছে কোন্দের হাটে, সব গাড়ি সিগন্যাল দিচ্ছে, ওভারলোডের মামলা দিচ্ছে, বিভিন্ন ঝামেলা। এই জন্য আর এখন যাচ্ছি না। মাগরিবের নামাজটা এখান থেকে শেষ করে ইনশাল্লাহ রওনা করব। আর যাচ্ছি ভোলাতে। এখন অনেকটা রাস্তা যেতে হবে, জানি না আজকে রাতে কভার হবে নাকি, যেহেতু আমার গাড়িতে 20 টন প্লাস মাল আছে। আস্তে ধীরে যাবো, আল্লাহ যে কোথায় নিয়ে যায়। কাঁচা মাল নিয়ে নিই, এই কারণেই শরীরটা ভালো নাই, এই জন্য কাঁচা মাল আর লোড করে নেই, বাজে মাল নিয়ে যাচ্ছে। আস্তে ধীরে যাব। আর আপনারা সাথে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কয়েকদিন যাবত আসলে ভিডিও দেওয়া হয়নি, বানানো হয়নি, একদমই মন মানসিকতা ভালো ছিল না, যার কারণে। তো ইনশাল্লাহ আবার শুরু করব, দিব। দোয়া করবেন আমার জন্য, আর আপনার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল। তো সবাই ভালো থাকেন, সাথে থাকেন এই সফরে। ইনশাল্লাহ আনলোড পয়েন্ট পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো কাল রাতে 219 কিলো গাড়ি চালাইছিলাম। দেখা যাক আল্লাহ আজকে কতদূর নিয়ে যায়। ফি আমানিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমাদের যাত্রা ভালোভাবে সহি সালামতে রহমতের সাথে যেতে পারি, তৌফিক হিদায়াত দান করুন মাবুদ। সবাই দোয়া করবেন। একটু লম্বা যাত্রা। জামে পড়ে গেলাম। নন্দীগ্রাম পার হয়ে এসে সিঙ্গার রোডে যে কালবোট আছে, সেই কালবোটের জ্যামে পড়ে গেছি। সকালে না যেয়েও ভুল কাজ করেছি, আসলে খুব ক্লান্ত লাগতেছিল।
ওইখানে দিন সকাল হয়ে গেছিলো, এই জন্য ওখানে ঘুমাই গেছিলাম। রাস্তা ক্লিয়ার ছিল, হঠাৎ করেই এই জামটা লাগে গেল। কতক্ষণ লাগে জানি না, দেখা যাক, অপেক্ষা করি। হয়ে গেছে, বসে আছি, গাড়ি নড়েই নেই, ফুল ব্লক রাস্তা। কি হয়েছে সামনে আল্লাহ এই ভালো জানে, কতক্ষণ লাগবে আল্লাহই ভালো জানে, কী হবে তাও জানি না। মনটাই তো খারাপ হয়ে গেল, সকালে না যেয়েও ভুল কাজ করলাম। সকাল সকাল চলে গেলে ভালো হতো, কিন্তু সকালবেলাটা খুব ক্লান্ত লাগতেছিল ভীষণ। আর সকাল আসতে আসতেই সকাল হয়ে গেছে, 8টা বেজে গেছে। কোন্দিরহাট হাইওয়ে রাস্তায় এসে বসে গেছে, ওভারলোডের গাড়ি ধরলেই ঝামেলা। এই জন্য আর রিস্ক নিই নেই, কিন্তু কী করবো, পরিস্থিতি মেনে নিতে হবে। মহাসড়ক, সড়কের গল্পগুলো এরকমই হয়, কখনো ভালো কখনো খারাপ, কত কিছুই ঘটে এই সড়কে। তো যাই হোক, অপেক্ষায় থাকি কখন জাম ছাড়ে, ইনশাল্লাহ আপনাদেরকে জানার চেষ্টা করব। আর চলার পথে আরও অনেক অনেক গল্প হবে। কি একটু অবস্থা, একটু একটু পানি জমে আছে, সমস্যা নেই, ভালোভাবে তিরপল পলিথিন দেওয়া আছে। প্রচুর জাম রাস্তায়, মানে 3-4 কিলোমিটার বাবদ জাম, অনেক গাড়ির চাপ। সামনে কোথাও একটা ব্রিজের কালভার্টে কাজ করতেছে, আমি আগে পরে ভিডিওতে আপনাদেরকে দেখাইছি যে নন্দীগ্রাম রোডে 3-4টা কালভার্টে কাজ করতেছে, এখানে জামটা লাগেছে। খুব একটা খারাপ অবস্থা। আমি তো এখানে 2 ঘন্টা বেশি হয়ে গেছে জামে বসে আছি। এখন কি করব, পরিস্থিতি মেনে নিতে হবে। মহাসড়কের পরিবেশটা এরকমই হয়। তো যাই হোক, কখন জাম থেকে ছাড়তেছি ইনশাল্লাহ আপনাকে জানাবো। অবস্থা খুবই খারাপ। একটু গাড়ির উপরে উঠছিলাম যে পানি টানি জমলো নাকি দেখার জন্য, খিদে লাগছে। আনিসুরকে পাঠাইছি, পিছনে একটা বাজার আছে ওই যে পিছন সাইডে, ওখানে কিছু খাবার দাবার কিছু পাওয়া যায় কিনা কি সেগুলোর জন্যে। গাড়িতে ছিল বিস্কুট টিস্কুট খাইয়ে ফেলেছি, খিদে লাগে গেছেন। যাই হোক, আসুক দেখিও। আর প্রচুর জাম রাস্তায়, প্রচুর জাম, আর এদিকেও অনেক জাম। দেখা যাক, আল্লাহ ভরসা কখন মুক্তি পাই এই জাম থেকে। তবে জ্যামে না পড়লে হয়তো বা সকালে ফেরিটা পেয়ে যেতাম, ভোলার ফেরিটা। এখন আর সেটা সম্ভব না, সুতরাং আরও একটা দিনের লম্বা সফর হয়ে গেল, আরও একটা দিন অপেক্ষা করতে হবে। যাক, অনেক দিন পর এরকম একটা জ্যামে পড়লাম, অনেক দিন পর। সব মানুষ এখানে অপেক্ষা করতেছে, কি করবে পরিস্থিতি। এরপর আবার ডবল লেন হয়ে গেছে, পরিবহনগুলো ডাইন সাইড দিয়ে ঢুকাই দিছে, আরও জ্যামের সৃষ্টি হয়েছে। যাক, সবাই যখন যাবে আমাকে তখন যেতে হবে, কাঁচামাল না যেহেতু, সুতরাং অতটা পেরেশানি নাই। পার্টিকেও জানাই দিছি যে ভাই এই অবস্থা, তাড়াহুড়ো করার কোনো কারণ নাই। উনি বলছে ঠিক আছে আস্তে ধীরে দান, যেহেতু আমার ওভার মাল, এরপর দূরের রাস্তা। এখন দেখি আল্লাহর কখন রহমত হয়। আপনারাও সাথে থাকেন, জাম থেকে ছেড়ে ইনশাল্লাহ আপনার সাথে শেয়ার করব কখন পার হচ্ছে এখান থেকে, কী অবস্থা না অবস্থা। এখন 12টা 45 বাজে, আর গাড়ি অল্প একটু টান দিল। এখন কি হবে বোঝা যাচ্ছে না, বাইরের দিকের অবস্থা তো খারাপ, প্রচুর সিরিয়াল এখনও। বেশ অনেকটা রাস্তার সামনে যে একটা কালভার্ট আছে ওখানে সমস্যাটা, গাড়ি নাকি একটা নষ্ট হয়েছে ওখানে শুনলাম। এখন কি অবস্থা আল্লাহ জানে, ওখানে যাই দেখি পরিবেশটা কি অবস্থা রাস্তায়, যার কারণে জামটা লেগে গেছে। গাড়ি নাকি একটা নষ্ট হয়েছে, ডাম ট্রাক শুনলাম, যেটা দেখি নাই। যাই আপনাদেরকে দেখাবো ওখানকার পরিবেশটা ইনশাল্লাহ। সবাই আবার এলোমেলোভাবে টান দিচ্ছে, ডাইনি বাই ডাইনি বাই ডাইনি বাই করে লাইট জ্বালা। যাই হোক, ওখানে ছেড়ে দিয়ে আমি যাই এবার, এখানে আমার কাছে দেয়া নি চল, এখানে ব্রেক কর, স্লো করে যা, রাস্তা খারাপ আছে। হ্যাঁ হ্যাঁ, ঝাড়া মারবে না, লোড গাড়ি না। একটা কালভার্ট পার হয়ে আসলাম, আর একটা কালভার্টের জামে পড়লাম। মানে এক সাইড দিয়ে গাড়ি যাচ্ছে, আবার এক সাইড বন্ধ করতেছে, আর এক সাইড ছাড়তেছে, এভাবেই চলতেছে। আর অনেক গাড়ির চাপ, যেহেতু ঈদ থেকে মানুষ মানে ঢাকাগামী কিংবা অন্য যেদিকে দিতে যাচ্ছে, সবাই বাড়ির থেকেই ঈদের ছুটি শেষ করে ফিরে যাচ্ছে। গাড়ির চাপটাও বেশি, পরিবহনের চাপও বেশি, আর সব দিকে মার্কেট খুলে গেছে, যার কারণে ট্রাকের চাপও বেড়ে গেছে। জাম পড়ে গেছে, একটা গাড়ি নষ্ট হয়ে দেখাচ্ছিলাম ওই ডাইভারশানে। এখন আবার জ্যামে পড়ছি। দেখেন, আমাদের গাড়িগুলো লোড করে দেওয়ার পরে মাল কর্তৃপক্ষ, মানে মালের পার্টি, ক্রেতা বা বিক্রেতা যারা আছে এখানকার, আমরা তো শুধুমাত্র বহনকারী।
আমাদেরকে অনেক রকম ভুল বোঝে মাঝে মাঝে, যে তাড়াতাড়ি আসো, কাঁচামালের গাড়িগুলো প্যারা দেয়, এই যে রাস্তার জ্যামে পড়ে যায়, সময় নষ্ট হয়ে যায়। এই সময়গুলো কভার করার জন্য একটা ড্রাইভার মরিয়া হয়ে ওঠে, যে বাজারে যেতে হবে, তাহলে ভাড়া আটকে রাখবে, ভাড়া কম দেবে, এই ধরনের অনেক সুযোগ সুবিধা থাকে, যার কারণে অনেক বড় দুর্ঘটনার শিকার হতে হয় মাঝে মাঝে। এটা আমার মতামত। এরকম অনেক ঘটনাই ঘটে, ব্যাখ্যা করলে অনেক কথা আছে যেগুলো বলা যাবে, কিন্তু আসলে দরকার নাই। কথা হলো সবাই সাবধানের সাথে চলতে হবে, এই হলো কথা। আর আমার পার্টি ভালো আছে আলহামদুলিল্লাহ। ওনাকে ফোন করে বলছি যে ভাই গত রাতে এই পর্যন্ত আসছিলাম বগুড়া পার হয়ে, আবার পরে জামে পড়ে গেছি, এখন এই অবস্থা, সুতরাং কালকে আমার ফেরি পাবো না, গাড়ি টান দিচ্ছে সামনে, বেশি কথাও বাড়াবো না। ওনাকে বোঝাই বলছি, উনি বলছে না ঠিক আছে ভাই, যেহেতু ওভারলোডের গাড়ি আপনি আস্তে ধীরে ঠান্ডা মাথায় ভালোভাবে যান, কোনো অসুবিধা নেই। তো ফি আমানিল্লাহ, গাড়িটা আন দিচ্ছে, দেখি কালবোর্ডটা পার হয়ে যায় তাড়াতাড়ি। আবার বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে আরো রাস্তার খারাপ অবস্থা, রাস্তা বোঝা যাচ্ছে না, হালকা যাবো, গর্ত আছে না। বড় ভাই কয়টার সময় আইছেন জামে? আপনি কতক্ষণ আগে আইছেন? 8টার সময়। আমরাও 8টার সময়, এই 7-8 ঘন্টা জামে বসে আছি। খুবই খারাপ অবস্থা রাস্তার, প্রত্যেক চালক ভাই অতিষ্ঠ হয়ে গেছে, মানে ক্লান্ত হয়ে গেছে, এই পুরো সময়টাই নষ্ট, ক্ষতি, কিছু করার নাই পরিস্থিতি। যাই হোক, এই রাস্তায় চলাফেরা করলে অনেক ভক্তের সাথে দেখা হয়, অনেক সাবস্ক্রাইবার আছে, ফলোয়ার আছে, রাস্তায় হাই হ্যালো করে, অনেক ভালো লাগে। বিশেষ করে আমার গাড়িটা দেখলে অনেকে চিনে ফেলে। কতক্ষণ আমরা জামে বসে থাকবো? 3টা বাজতে যায়, এটা কোনো কথা হলো? সারাটা রাত চলে গেল ওই জামে। এখনো সামনে অনেক রাস্তা আমার যেতে হবে, না পরিস্থিতি, সব কিছু উপেক্ষা করেই যেতে হবে আপনাদের সেবায়। জামে আইছেন কখন? কটার দিকে? সন্ধ্যার পর, মানে আমারও আগে আইছেন তাইলে। আমি 8টা বাজে আছি এখানে। দেখ এগুলো অবস্থা, অনেক সময় লাগবে, রাত পার হয়ে যাবে। হয়েতে গেছে 3টার বেশি বাজে গেছে, 2:20, 3টে বাজে গেছে। হ্যাঁ এখনো সময় লাগবে, সব কটা কালবোর্ডই জাম। হ্যাঁ সেটাই। ভোর যখন 4টা বাজে তখন আমরা জাম থেকে মুক্তি পাইছি, আর জাম শেষ করে আলহামদুলিল্লাহ আমরা এখন লালন সেতু, দেখেই বুঝতেছেন অনেক সুন্দর একটা পরিবেশ এখানকার। তো দেখি কুষ্টিয়া পার হয়ে কোথায় সাইড করা যায় সেগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। শুভ সকাল কুষ্টিয়া, এইমাত্র লালন শাহ ব্রিজ পার হলাম, এখন সকাল 6টা 10 বাজে আমার ঘড়িতে। সারা রাত একটা জাম খেলছি, ওখানে দেখানোর চেষ্টা করছি আপনাদের সিঙ্গাড়া চলন মিল রোডে যে কালবের কাজগুলো চলতেছিল সেখানকার পরিবেশগুলো। আর এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গে যদিও বৃষ্টি কম ছিল, তবে আরও ভাই বন্ধু যারা আছে রাস্তায় রাতের বেলা ছিল তাদের কাছে খবর পেলাম যশোর, বাঁকুড়া, খুলনা, সাতক্ষীরা এই অঞ্চলে প্রচুর বৃষ্টি হচ্ছে। যাই হোক, বৃষ্টির ভিতরে আলহামদুলিল্লাহ অনেকটা রাস্তা, 331 কিলো রাস্তা, 2 রাতের সফর শেষ হলো। ক্লান্ত হয়ে গেছে, দেখি কোথায় যে গাড়িটা সাইড করা যায়। ইনশাল্লাহ কোথায় গাড়ি সাইড করতেছি, বিশ্রাম নেব এই সফরে। আজকে সেগুলো আবার ইনশাল্লাহ আপনাকে জানাবো। প্রচুর বৃষ্টি হচ্ছে, তুমুল বৃষ্টি। আর হ্যাঁ, আরও একটা কথা বলি, রাতের খাওয়া দাওয়াটা হয়নি আজকে, মানে
খিদেও লেগে গেছে। ও খাওয়া দাওয়া হয়নি, জ্যামে বসছি সেই রাত 8টা থেকে একবারে ভোর 3টা পর্যন্ত। 3টার পর থেকে বৃষ্টি, আর খাবার হোটেলগুলো বন্ধ হয়ে গেছে, পরিবেশ হয়নি। আর পাইছিলাম 2-1টা নাটোরে, আসলে ওই সময় আপেলেটি করে খাইনি, খাইলে ঘুম ধরে যাইতো। চিন্তা করলাম কিছুটা রাস্তায় করতে হবে, যেহেতু মানে গত রাতটা একেবারেই খারাপ অবস্থায় চলে গেছে, গাড়ি চালাতে পারিনি, এই জন্য খাওয়া দাওয়া হয়নি। দেখি গাড়ি কোথায় যে সাইড করা যায় একটা পরিবেশ দেখে, সেখানে যে খাওয়া দাওয়া করে বিশ্রাম নেব। খাওয়া দাওয়াটা শেষ হলো ময়না ভাবি ড্রাইভার হোটেল থেকে। এখানে সব ব্যবস্থায় আছে, এখানে গোসলখানা, এখানে ড্রাইভারদের বিশ্রাম নেওয়ার জায়গা, যাদের গাড়িতে ঘুমানোর জায়গা নেই। আমার যত ঘুমানোর জায়গা আছে, অনেক অনেক ছোটো গাড়ি আছে যেসব গাড়িতে ঘুমানোর জায়গা নেই, তারা এখানে সে বিশ্রাম নেই। এখানে খাওয়া দাওয়ার পরিবেশটাও ভালো। গাড়ি এখানে সাইড করে রাখছি, এখন ঘুমাতে হবে, জায়গা করো। এখানে লেখা আছে ময়না ভাবির ড্রাইভার হোটেল, ময়না ভাবির কনফেকশনারি। যা খোল খোল খোল, সব ঠিকঠাক আছে ইনশাল্লাহ। আল্লাহ সহিসালামতে ভালোভাবে নিয়ে আসলো। তো আজকে দ্বিতীয় দিনের মতন যাত্রা শেষ হলো, এখন আমরা বিশ্রাম নেব, ঘুমাবো ইনশাল্লাহ। আজকে রাতের চলার পথে ইনশাল্লাহ আবার আপনার সাথে গল্প হবে। শুভ সন্ধ্যা। ড্রাইভার হোটেল থেকে গাড়ি চালালাম মাগরিবের নামাজের পরে। রাস্তার যে অবস্থা, এই অঞ্চলে প্রচুর বৃষ্টি হচ্ছে। রংপুর বিভাগে যখন ছিলাম, এরপরে রংপুর বিভাগ শেষ করে যখন রাজশাহী বিভাগ, মানে লালন সেতুর ওই পাশ থেকেই তো বেশিরভাগ সব রাজশাহী বিভাগ আর রংপুর বিভাগ। সুতরাং ওই অঞ্চলে যখন ছিলাম, উত্তরবঙ্গে এক কথায় বৃষ্টি হচ্ছিল, আবহাওয়া খারাপ ছিল, দুই এক ফোঁটা করে বৃষ্টি হয়েছে কালকে সারা রাত। তো এই দিকে যত যাচ্ছি, গত রাতেও জানতে পারছিলাম যে এই অঞ্চলগুলোতে বেশি বৃষ্টি হচ্ছে, বরিশাল বিভাগ, খুলনা বিভাগ, এই অঞ্চলগুলোতে। তো যখনই কুষ্টিয়া পার হয়েছে তখন দিয়ে বৃষ্টি পাল ধরা করছে, আর এখনও বৃষ্টি হচ্ছেই। এখন কখনো থামছে, কখনো হচ্ছে। রাস্তার পরিবেশটা ভালো না, এরকম আবহাওয়ায় ব্রেক কম হয়, হেডলাইটে আলো কম দেখা যায়, অনেক অসুবিধা হয় চলাচল করতে। প্রত্যেক চালক ভাইয়ের কাছে আমার অনুরোধ, বর্ষার সময় খুব সাবধানে গাড়ি চালাবেন, এবং বিশেষ করে হেডলাইটের ব্যবহারটা যত সম্ভব চেষ্টা করবেন নিয়ম মেনে ভদ্রতার সহিত ব্যবহার করার। একটা ড্রাইভারের রাতের গাড়ি চালানো কিন্তু হেডলাইটের উপর নির্ভর করে যে তার গাড়ি চালানো কতটা সভ্য আর কতটা অসভ্য। সুতরাং হেডলাইটের ব্যবহারটা হচ্ছে একজন ড্রাইভারের সভ্য আচরণটা প্রকাশ পায়। সুতরাং সভ্যভাবেই ব্যবহার করবেন, খুব অসুবিধা হয়। এই রাস্তায় পানি জমে গেছে, কতটা বোঝা যাচ্ছে জানি না, রাতের বেলা পানি জমে গেছে, যার কারণে রাস্তা আরও ক্ষতি হচ্ছে, কোথায় ভাঙা কোথায় গর্ত বোঝা যাচ্ছে না, অনেক অসুবিধা। যাক, সবাই সাবধানে চলাফেরা করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া ও শুভকামনা, ভালোবাসা রইল। কারণ আমি এটাও জানি, যারা আমার ফলোয়ার আছেন সবাই বেশিরভাগ চালক এই সংক্রান্ত। সুতরাং প্রত্যেকেই যেহেতু এই পেশায় আছেন, খুব সাবধানে চলাফেরা করবেন, আর ভালো থাকবেন। বেশি বেশি দোয়া করবেন আমাদের জন্য। ইনশাল্লাহ চলার পথে সামনে আরও গল্প হবে এই সফরে, এই ব্লগে। এখন রাত 2টার একটু বেশি বাজে, আর আমরা মোস্তাকপুর এসে দাঁড়াইছিলাম, খাওয়া দাওয়া করলাম এখান থেকে। খাওয়া দাওয়াটা শেষ করেছি, রাত 2টা বেজে গেছে। এখন ইনশাল্লাহ আবার গাড়ি ছাড়বো, আর বেশ কিছু রাস্তা বাকি আছে, যেতে হবে এখন অনেকটা রাস্তা। যাক, চলার পথে আবার কোথায় দাঁড়াচ্ছি, ফেরিঘাটে পরিবেশ, রাস্তার পরিবেশ দেখানোর চেষ্টা করব। বরিশাল বিভাগেও বৃষ্টি বলতেছিলাম কতক্ষণ আগেই, আর আলহামদুলিল্লাহ আমরা বরিশালের কাছাকাছি চলে আসছি। শিকারপুর ইত্যাদি ব্রিজ টোলটা এখন দিব, মানে আর অল্প কিছু রাস্তায় বাকি আছে। আর রাতও গভীর হয়ে গেছে, মানে ভোর রাত 4টা বাজতে যায়। ক্লান্ত হয়ে গেছি, 3 দিনের একটা যাত্রা ছিল আলহামদুলিল্লাহ। সেই ঠাকুরগাঁ থেকে গতকাল রাত তো গাড়ি চালাতে পারিনি, সারা রাত খালি জামের ভিতরেই ছিলাম। আপনারা দেখেছেন যে ফজরের আজান দিয়ে দিছে। তো যাই হোক,
এই সফরের এই ভিডিওতে ব্লগে শেষ পর্যন্ত থাকবেন আপনারা। আনলোড পয়েন্ট কাজী ফার্ম, সেগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে দেখাবো এখানকার পরিবেশটা কেমন। আমার যদিও ওখানকার ভিডিও আগে আছে, তারপর আরেকবার দেখাবার চেষ্টা করবো আপনাদের। কি শান্তির বাতাস গো, সেই শান্তির একটা বাতাস। শুভ সকাল, বরিশাল দবদবিয়া ব্রিজ পার হয়ে মাত্র ভোলা রোডে ঢুকলাম আর বিস্কুট খাচ্ছি, চা খাবো। ক্লান্ত হয়ে গেছি, ঘুম ঘুম লাগতেছে। আজকে 2 রাতের একটা যাত্রা ছিল, অনেক লম্বা সফর। অবশেষে মনে হয় আমরা 550-এর বেশি রাস্তা চালাই ফেলছি, যেটা দেখিনি। যাই হোক, আর অল্প কিছু রাস্তা বাকি আছে, এখন ফ্রিটা পাইলে হয় ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। সাথে থাকবেন। খুবই ক্লান্ত, ঘুম ধরে গেছে। একটা চা খেয়ে আবার ছাড়বো ইনশাল্লাহ এখান থেকে। আলহামদুলিল্লাহ, শুভ সকাল। লাহারাট ফেরিঘাটে পৌঁছে গেছি। দীর্ঘ 590 কিলোর বেশি রাস্তা হয়ে গেছে। সেই ঠাকুরগাঁ থেকে জিরো করছিলাম, চৌধুরী ফিলিং স্টেশন থেকে, যেখান থেকে তেল নিয়েছিলাম। তা যে গাড়ি আছে হয়তো 2-3 ফেরি পরেই আমি পাবো, 2 ফেরি পরে। কিছু কাঁচামালের গাড়ি আছে, কয়েকটা ভুট্টার গাড়ি আছে। যাই হোক, ততক্ষণ একটু বিশ্রাম নেই, তারপর ইনশাল্লাহ ফেরি পার হয়ে আনলোড পয়েন্টে যেয়ে আপনাদেরকে দেখাবো ওখানকার পরিবেশ। তো ধন্যবাদ যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন, আর যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা একটু বলি, হয়তো অনেকেই ভাবতেছেন কি শাওন ভাই সব কথা বললো, ভাড়ার কথাটা বললো না, এখনও বলেনি। আসলে ভাড়া ছিল ঠাকুরগাঁ থেকে প্রতি টন প্রতি 2600 টাকা। আমি লোড করছি ভল্লির আশপাশ থেকে। তবে আপনার কেউ 50 টাকা বেশি পাইছি, কেউ 50 টাকা কম পাইছি, জায়গায় বিশেষ, লোড পয়েন্ট বিশেষ, হয়তো আরও বেশি, যার 20 কিলো বেশি ভিতরে যাওয়া লাগিছে তার জন্য হয়তো বা কম, কারো বেশি, এরকম লাগতে পারে। এখন সব মিলায় এরকমই। তবে আমি 20 টন প্লাস মাল নিয়েছি, যে যেমন নেবে সে সেরকমই ভাড়া উঠাইতে পারবে। 2600 টাকা কম বেশি টন ছিল। আলহামদুলিল্লাহ। দেখি গাড়িটা আনতেছে, গাড়িটা সামনে আগায় দিক আনিসুর। সবাই ভালো থাকবেন, আর আনলোড পয়েন্টে শেষ পর্যন্ত সাথে থাকবেন, দেখাবো ইনশাল্লাহ। এখন আমাদের ফেরি সিরিয়াল পাইছি, মানে এবার ফেরি আসলে পাবো। নদীতে পানি থই করতেছে, জোয়ার ভরা জোয়ার একেবারে। এখন ফেরিটি পার হইতে পারলে হয়। খুব ক্লান্ত, ঘুমাইতে পারলাম, অল্প একটু ঘুমাইছিলাম, আবার ডাক দিল। স্কেলে রেখে নামার সময় একটু ঝামেলা, এই জন্যই আনিসুরকে দিয়ে নামাইতে সাহস হয়নি, এই জন্য ঘুমটা হয়নি, যা একটু সময় পাইছিলাম। এখন ফেরি আসতেছে, খুব সম্ভবত ফেরি আসলে এবার ফেরি পাবো আমরা, আশা করা যায়। আসসালামু আলাইকুম। তো আসলে ভিডিও করতেছিলাম, এক লোক আমাকে করছে যে এখানে ভিডিও করা যাবে না, তুমি গাড়ির লোক? আমি বললাম হ্যাঁ আমি গাড়ির লোক। বললো এখানে ভিডিও করা যাবে না, ভিডিও করা নিষেধ, আর গাড়ির কাছে থাকা যাবে না, এখানে বাইরে যেতে হবে আমার।
এখন আমার ঘড়িতে রাত 11টা 1 বাজে, আর ঘুমাইছিলাম মানে গত 3 রাত তো ঘুমই হয়নি, শুধু গাড়ি চালাইছি। 600+ রাস্তা হয়েছে, গাড়ি এখানে রাখা আছে, এখনও গাড়ি খালি হয়নি। খালি না হওয়ার কারণটা হলো আসলে স্যাম্পল নিয়ে গেছে সন্ধ্যার সময়, আবহাওয়া খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল, যার কারণে লেবার সংকট ছিল, গাড়ি আনলোড হয়নি। তবে সকালে খালি করে দেবে সেটাই বললো। এখন ঘুমার থেকে উঠে মানে সন্ধ্যার পরে ঘুমাইছি, সন্ধ্যার পরে ঘুমাই গেছি। এখন খাওয়া দাওয়া করতে হবে। ওই যে সামনে ওই যে ওখানে একটা ক্যান্টিন আছে, কাজী ফার্মের মানে এই মিলের ভিতরেই একটা হোটেল আছে। এখানে পরিবেশটা ভালোই, ওখানে খাওয়া দাওয়া করার পরিবেশও ভালো আছে, এক কথায় ভালো, রুচিসম্মত। তো যাই হোক, ফ্রেশ হয়ে যে খাওয়া দাওয়া করতে যাব, খাওয়া দাওয়া করে এসে আবার হয়তো ঘুমাবো, কতক্ষণ মোবাইল এডিট করব। আর এই সফরের গল্পগুলো হয়তো অনেক বড় হয়ে গেছে, কিছু মনে করবেন না। একটা সফর শেষ করতে হলে পার্ট 2টা করলে ভালো হয় না, একটা হলে বুঝতে সুবিধা হয়। তো আপনার ধৈর্য ধরে দেখলেন, ধন্যবাদ। আজকে 3 রাত ঘুমাই না, এই 630 কিলোমিটারের মতো একটা যাত্রা ছিল, সেই ঠাকুরগাঁ থেকে ভোলা কাজী ফিড মিল। 3 রাত তো ঘুমাইতেই পারিনি, সন্ধ্যার সময় ঘুমাই গেছিলাম। এখন উঠলাম মানে 11টার সময়, ঘুম ভাঙছি একটু আগে, 10:30টার একটু আগে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি, এর ভিতরে একটা ক্যান্টিন আছে, খাওয়া দাওয়া করব। সকালবেলা গাড়িটা আনলোড হবে। যাক, একটা লম্বা সফর ছিল, 3 দিন লেগে গেছে, কারণ রাস্তা অনেক জাম ছিল। সব মিলায়ে একটা লম্বা সফর শেষ করলাম অনেক দিন পর, অনেক দিন ভোলাতে আসা হয় না। তো আপনারা যারা এতটা সময় আমার সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাদের প্রতি। আর এভাবেই সাপোর্ট করবেন, এভাবে ভালোবাসা দেবেন। আমিও চেষ্টা করব একজন ট্রাক ড্রাইভার হিসাবে বাংলাদেশ ট্রাক ড্রাইভারদের জীবনযাপন, মহাসড়কের পরিবেশ, আমার চলার পথের গল্পগুলো, সেগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব। ভালো লাগা মন্দ লাগা অবশ্যই আপনারা জানাবেন। আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অন দ্য ওয়ে 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রচুর বৃষ্টির কারণে আমাদের গাড়ি একদিন আনলোড হয়নি, শুক্রবার ছিল, প্রচুর বৃষ্টি হচ্ছিল, যার কারণে গাড়ি আনলোড হয়নি। একদিন অপেক্ষা করলাম, আলহামদুলিল্লাহ গাড়িটা বৃষ্টিটা থামলে হয়তো বা আনলোড হয়ে যাবে, সেই অপেক্ষায় ছিলাম। আর একদিন অপেক্ষা করলাম। তো আমাদের নতুন আরও একটা সফর শেষ হলো, সেই ঠাকুরগাঁ থেকে ভোলা কাজী ফিড মিলস। আমি এই সফরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, চলার পথের গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। একজন ট্রাক ড্রাইভারের জীবনযাপন কেমন হয়, রাস্তার পরিবেশ, মহাসড়কের পরিবেশ, আমার মতামত, অনেক কথা প্রকাশ করলাম। ভুল ত্রুটি অবশ্যই আপনারা ক্ষমা করবেন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ইনশাল্লাহ নতুন আবার ভিডিও আসতেছে, এই কাজী ফার্ম থেকে লোড করব, সেই সফরের ভিডিওগুলো ইনশাল্লাহ আবার আপনাদের সাথে আমি শেয়ার করব। ক্যাশ কাউন্টার।